মনে হচ্ছে বাড়িতে নেই। আপনি আরেকবার কষ্ট করে বেলটা বাজাবেন? স্যার মনে হচ্ছে রেশমি বাড়িতে নেই। আমরা বেকার সময় নষ্ট করছি, চলুন যাই এখান থেকে। আফটার ইউ। আবার কাজ বাড়িয়ে দিল। চল ভাই সূর্য, তোর আর কিছু করার নেই। পুরো ঘরটা খুঁজে দেখো। ইয়েস স্যার, আজকে সমস্ত প্রমাণ ভালো করে সাফ করে দেব। দেখি এবার আপনি কি করে কেসটা সলভ করেন। কি স্যার এগুলো সব কি? ফটোগ্রাফস। স্যার মনে হয় রেশমি বাড়ি থেকে পালানোর সময় এই কাগজ আর এই ছবিগুলো পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। কিন্তু কেন? রেশমির এই জিনিসগুলোর থেকে কি বিপদ হতে পারত? এক সেকেন্ড, কিছু কাগজের টুকরো এমনও আছে যা পুরোটা পড়েনি। PSY দিয়ে কি শব্দ হতে পারে? সাই 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 সাইকিয়াট্রিস্ট। এটা কোনো সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন হতে পারে। কিন্তু কোন সাইকিয়াট্রিস্টের সেটা এখন আমরা কি করে জানবো? সেটার প্রয়োজন নেই সূর্য। যদি এটা জানতে পারি যে রেশমি ওষুধগুলো কেন নিচ্ছিল, আমাদের কাজ হয়ে যাবে। এই ওষুধ তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্টদের দেওয়া হয়। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার? হ্যাঁ স্যার, এইসব পেশেন্টদের দুটো করে পার্সোনালিটি হয়। একটা নিজের পার্সোনালিটি, আর একটা নিজের অরিজিনাল পার্সোনালিটি থেকে একদম আলাদা। মানে ধরুন একই চেয়ারের পেছনে দুজন মানুষ বেঁচে থাকে, আবার কখনো দুয়ের বেশি মানুষও থাকতে পারে। ডক্টর, যখন এই ধরনের পেশেন্টরা নিজেদের পার্সোনালিটি পাল্টায় তখন কি করে? এরা যে কোনো কিছু করতে পারে, আর এরা যখন নিজেদের অরিজিনাল পার্সোনালিটিতে ফেরত আসে তখন ওদের মনেই থাকে না ওরা কি করেছিল। তার মানে পেশেন্ট যখন পার্সোনালিটি এ তে থাকে তখন ও বুঝতে পারে না যে পার্সোনালিটি বি তে ও কি করেছে, আর যখন ও পার্সোনালিটি বি তে থাকে তখন ওর এটা মনে থাকে না যে পার্সোনালিটি এ তে ও কি করেছে। এক্স্যাক্টলি স্যার, তার মানে রেশমি যখন বকুলকে খুন করে তখন ও রেশমি ছিল না, অন্য কোনো ব্যক্তিত্ব ছিল। সেই জন্যই তো যখন আমরা জিজ্ঞেস করছিলাম আমাদের কিছু বললেও না, একদম নর্মাল বিহেভ করছিল। কারণ ওর হয়তো মনেই নেই যে ও বকুলকে খুন করেছে। কিন্তু স্যার, ডক্টর সালুখে তো বলছেন যে বকুলকে আর চাকরকে কোনো পুরুষ মেরেছে। কিন্তু স্যার আমরা এই ব্যাপারটাও তো ভালো মতো জানি যে ওই চাকরটার খুন একজন মহিলা করেছে। তাহলে এটা কি করে পসিবল হতে পারে? স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন এমন মহিলা যদি কোনো পুরুষের রূপ নেন তখন তিনি একজন পুরুষের মতোই আচরণ করবেন। পুরুষের মতো চালচলন, পুরুষের মতো গলার আওয়াজ, পুরুষের মতো শক্তি অটোমেটিক্যালি আসবে। তার মানে ডক্টর সালুখে ঠিকই বলেছিলেন। আর একটা কথা স্যার, ওই মহিলা যদি একবার খুন করে থাকে তাহলে ও আবারও হামলা করবে। রেশমি আরো কাউকে ওর শিকার বানানোর অনেক আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। শ্রেয়া, একটা কাজ করো, ওর মোবাইলটা ট্র্যাক করো আর সমস্ত ব্যাংককে খবর দিয়ে দাও। যদি কোথাও রেশমি ওর ক্রেডিট কার্ড ব্যবহার করে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমাদের খবর করে। ও নিজের রূপ পাল্টাতে পারে, মোবাইল নাম্বারও পাল্টাতে পারে, ক্রেডিট কার্ড তো পারবে না। বিশ্বাসই হচ্ছে না যে বকুলের খুনে রেশমির হাত আছে। আর স্যার অদ্ভুত ব্যাপার এটা, শাহরুখে স্যার এখনো নিজেই বিশ্বাস করেন যে কোনো লোকই বকুলবাবু আর ওই চাকরকে খুন করেছে। নিখিল,
ওই সাইক্রিয়াটিস্ট দয়ার স্যারকে বলেছিল যে স্প্লিট পার্সোনালিটির মানুষজন, সে মহিলাই হোক অথবা বাচ্চা, যদি দ্বিতীয় রূপটা ধারণ করে তাহলে সে ওরই মতো আচরণ করে। যেমন কোনো স্প্লিট পার্সোনালিটির পেশেন্ট যদি কোনো বাচ্চা অথবা মহিলা কোনো পুরুষের রূপ ধারণ করে, তার মধ্যে পুরুষের মতো শক্তি এসে যায়। তার মানে রেশমি যখন বকুলকে খুন করে ওর পার্সোনালিটি একটা পুরুষের রূপ নেয়, আর ওর কোমল শরীরে একটা পুরুষের শক্তি এসে গিয়েছিল। তার মানে যখন নিজের নর্মাল রূপ মানে রেশমির অবস্থায় ফিরলো, তখন ওর এটাও মনে ছিল না যে ও পুরুষ সেজে বকুলবাবুকে খুন করেছে। তার মানে রেশমি যখন তখন নিজের রূপ বদলাতে পারে, আর যদিও এমনটা করে তাহলে ওর চারপাশের লোকেদের প্রাণ সংশয় রয়েছে। হ্যাঁ বিনীত, এই জন্যই তো আমরা ওই কাপড়ের দোকানটায় যাচ্ছি যেখানে রেশমি তার কার্ডটা সোয়াইপ করেছিল। যদি দোকানদার কিছু বলতে পারে যে রেশমি নিজে এসেছিল না অন্য কাউকে সাথে নিয়ে এসেছিল। এক্সকিউজ মি, বলুন স্যার, কি দেখাবো? ওয়েস্টার্ন না ইন্ডিয়ান? আমাদের স্টোরে সব রকমের ব্র্যান্ড পাবেন। আমরা এখানে কিছু কিনতে আসিনি। তাহলে আমরা সিআইডি অফিসার। সিআইডি? কি ব্যাপার স্যার? একজন মহিলার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। স্যার, কোন মহিলা? ওনার নাম হলো রেশমি, আর এই ওনার ক্রেডিট কার্ড নাম্বার। একটু চেক করে বলুন যে এখান থেকে কি কেনা হয়েছে আর কার সাথে এসেছিল। হ্যাঁ স্যার, এক মিনিট প্লিজ। স্যার, এই যে ওই বিলটা। এটা কি জেন্টস শার্ট? রেশমি নিজের জন্য জেন্টস শার্ট কেন কিনবে? কেউ সাথে ছিল ওনার? না স্যার। স্যার, হতে পারে যে রেশমি নতুন কোনো চাল চালছে। বিনীত, এও তো হতে পারে যে ও স্প্লিট পার্সোনালিটির শিকার হয়েছে আর সে কোনো পুরুষের রূপ ধারণ করে নিয়েছে। হ্যাঁ স্যার, সেই জন্য ছেলেদের শার্ট কিনেছে। স্যার, স্যার একটা কথা বলবো? বলো। স্যার, ওই মহিলা একটু মাথায় ছিট ছিল। উনি বলছিলেন একরকম আর করছিলেন অন্যরকম। স্যার, উনি যে কি চাইছিলেন বুঝতেই পারছিলাম না। তুমি ওই মহিলার মুখটা দেখেছো না? হ্যাঁ স্যার, স্পষ্ট মনে আছে। চিনতে পারবে? হ্যাঁ স্যার। এটাই কি সেই মেয়েটা? না স্যার, ইনি ছিলেন না। ঠিক করে দেখো, এই হবে। না স্যার, আমার ভালো মনে আছে ইনি ছিলেন না। ওই মহিলার মুখটা আমি ভুলতেই পারবো না। এদের তিনজনের মধ্যে কেউ ছিল? না স্যার, এই তিনজনের মধ্যে কেউ না। স্যার, স্যার তার মানে খুনি অন্য কোনো অজানা মহিলা হতে পারে। নিখিল, এই লোকটাকে আমাদের সাথে নিয়ে চলো, ওই মহিলার স্কেচটা বানাতে হবে। শালুকে, হ্যাঁ সরি। আরে ভাই, আজকে সূর্য কোন দিকে উঠলো? এসিপি প্রদ্যমান সালুকে সরি বলছে। ভুল হয়ে গেছিল তাই সরি বলে দিলাম, তাতে কি হয়েছে? ভুল? কিরকম ভুল? শালুকে, তুমি বলছিলে না যে ওই খুন কোনো পুরুষে করেছে, আর আমরা বলছিলাম যে ওই খুন কোনো মহিলা করেছে। তুমি ঠিকই বলেছো শালুকে। ঠিক ছিলাম না? ঠিক ছিলাম না? আরে ঠিক কি করে থাকবো না বস? আমার আন্দাজ কখনো ভুল হয় না। অনেক বছরের এক্সপিরিয়েন্স আফটার অল। ওই অর্ধেক সত্যি বলেছো, অর্ধেক। অর্ধেক সত্যি মানে? শালুকে, ওই যে মহিলা আছে না যে খুন করেছে, ও একজন স্লিপ পার্সোনালিটির ডিসঅর্ডারের রোগী। ওর ভাবনায়, ওর শরীরে যখনই কোনো পুরুষ দেখা দেয় না, তখনই ও পুরুষের মতন ব্যবহার করে। আই সি, ইন্টারেস্টিং। বাট এনিওয়ে, অর্ধেক সত্যি তো বটেই। আচ্ছা বস, তার মানে সালুকে আর রিটায়ার হতে হবে না তো? কি করব, কিছু তো করার নেই। তোমার কাছে বাঁধা পড়ে আছি যে আমি। আরে ভাই, এইটাই তো তোমার ভুল। কখন বস হয়ে যাও আর কখন বন্ধু হয়ে যাও, বোঝাই যায় না। এনিওয়ে, আজ সালুকে ঝগড়ার মুডে একদম নেই। ভাই, আজকে তোমাদের মনোরঞ্জন করতে পারবো না। আরে স্যার, এইভাবে কেন বলছেন? সত্যি বলছি স্যার,
আপনারা যখন দুজনে ঝগড়া করেন না, তখন মনোরঞ্জন নয়, আমার ভীষণ টেনশন হয়। সালুকা স্যার, হ্যাঁ এই দেখুন। এক মিনিট বস, কি হয়েছে? এই ফটো। ও গুড জব সারিকা, তুমি একটা কাজ করো, বাকি ফটোগুলো পরিষ্কার করো। স্যার। বস বস, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পঙ্কজ, লাইট অফ করো। বস, ওই পুড়ে যাওয়া কাগজ থেকে তো কিছু জানা যায়নি, দেখে এই ফটো থেকে কি জানা যায়? এটা তো স্কুল ইউনিফর্ম পরা কোনো একটা বাচ্চা মেয়ের ছবি। হ্যাঁ, 10-12 বছর বয়স মনে হচ্ছে। মনে হচ্ছে ওই মেয়েটার সাথে কোনো ছেলেও দাঁড়িয়ে আছে। স্যার, এবার কিভাবে জানতে পারবো যে মেয়েটাকে আর ওর সাথে এই ছেলেটাকে? এখনই জানা যাবে। রেশমি? রেশমির ছেলেবেলার ছবি এটা। কিন্তু স্যার, কেউ কারো ছোটবেলার ছবি কেন পোড়াবে? মানুষ তখনই এটা করে যখন কিছু গোপন করতে চায়। হ্যাঁ স্যার, তার মানে রেশমির সাথে ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটেছে যেটাও লুকোতে চায়। নিশ্চয়ই ফেডরিক, এটাই বোধহয় হয়েছে। কিন্তু মনে হয় রেশমি এই ফটোটাতে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওর ফটোটা লুকোতে চাইছে। ইয়েস স্যার, এখন এই ছেলেটার খোঁজ করতে হবে। কিন্তু কিভাবে স্যার? ফটোতে তো কিছু দেখাই যাচ্ছে না। কেন দেখতে পাচ্ছ না? দেখো ভালো করে, দেখো ওই ব্যাজটাতে কি লেখা আছে। DAG পাবলিক স্কুল, DAG পাবলিক স্কুল। হ্যালো শশী, আচ্ছা শোনো, ও 1995-এর যে ব্যাচ ছিল না, ওটার একটা অ্যাডমিশন ফর্ম চাই। হ্যাঁ, রেশমি নামে একজন স্টুডেন্টের। আগে আগে, হ্যাঁ হ্যাঁ, ওই 5th স্ট্যান্ডার্ডের। ওকে ওকে ওকে, ঠিক আছে। সরি, আপনাদের আরও 2 মিনিট ওয়েট করতে হবে। আপনারা চা বা কফি কিছু খাবেন? আগে না, থ্যাঙ্কস। ম্যাডাম, এই যে ফাইল। এই নিন ফাইলটা, এখানে রেশমির ডিটেলস সবকিছু পেয়ে যাবেন। কিন্তু এই ফাইল থেকে আমরা বিশেষ কিছু জানতে পারবো না। আর কিছু বলতে পারবেন আপনি রেশমির ব্যাপারে? আগে না, এটা ছাড়া আমি আর কিছু জানি না। 1 মিনিট স্যার, আমার এই মেয়েটার ছবি দেখে কয়েকটা কথা মনে পড়ছে। এর একটা দাদা ছিল, খুব ভালো ফুটবল খেলতো। ও আমাদের স্কুল টিমে ছিল। আপনার ভালো মনে আছে? হ্যাঁ স্যার। কি নাম ছিল ওর, আর কোন ক্লাসে পড়তো? স্যার, নাম আর ক্লাস তো মনে নেই। হ্যাঁ স্যার, ও এর থেকে 2-3 বছরের বড় ছিল। 2-3 বছর বড়? এই 1995-এর ক্লাস 7 আর ক্লাস 8-এর সমস্ত রেকর্ড ফাইল নিয়ে আসুন। ওর ঠোঁটটা একটু পাতলা হবে। স্যার, এই রেশমি তার রূপ বদলে ওই গার্মেন্ট শপে যায়নি তো, যার জন্য শপকিপার ওকে চিনতে পারছে না? হতে পারে অভিজিৎ, নিশ্চয়ই হতে পারে। হ্যাঁ পঙ্কজ। হ্যাঁ স্যার। এই নিতা, নিকিতা আর শিখা, এদের 3 জনকে বিরোধে ডেকেছো? হ্যাঁ স্যার, শ্রেয়া ওদেরকে এখনই নিয়ে আসছে। গুড স্যার। স্কেচ রেডি স্যার। ম্যাডাম, এই যে ফাইল। হ্যাঁ, এই নিন। নিখিল, রেশমির বাড়ি থেকে যে ফটোগ্রাফসগুলো পেয়েছি দাও তো। স্যার। ও মাই গড, এই দেখো, রেশমির ভাই অন্য কেউ না, বরং অর্ণব। মানে এই প্ল্যানিংটা এই 2 ভাই বোন মিলেই করেছে। এই মহিলাই ছিল? হ্যাঁ স্যার, আমাদের স্টোরে এই মহিলাই এসেছিলেন। স্যার, আসুন আসুন।
এই স্কেচটা খুব ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন, আর বলুন একে চেনেন কি? না স্যার। হ্যাঁ সচিন। স্যার এই অর্ণব আর রেশমি ওরা দুজন ভাই বোন। মাই গড, তাহলে এই ব্যাপার। আর ওই সম্পূর্ণ খেলাটা এরা দুজন মিলে খেলেছে। গুড ওয়ার্ক। কি হয়েছে স্যার? অভিজিৎ, রেশমি আর অর্ণব পরস্পরে দুজনে ভাই বোন। কি কি বলছেন আপনি? হ্যাঁ, দুজনেই ভাই বোন। কি নিতা দেবী, আপনি তো জানতেন না যে রেশমি আর অর্ণব ভাই বোন? না স্যার, আমি তো শুধু এইটুকুনি জানতাম যে রেশমি বকুলের সেক্রেটারি। ওরা দুজন ভাই বোন, এরকম তো আমি কিছু জানতাম না। আর শিখা দেবী, আপনিও কি জানতেন না যে রেশমি অর্ণবের বোন? না স্যার, আমি ওদের সম্পর্কে কিচ্ছু জানি না। ভীষণ অদ্ভুত ব্যাপার তো। অর্ণবের সঙ্গে আপনার বিয়ে হবে আর আপনি কিছুই জানেন না? স্যার, অর্ণব আমাকে এই সম্বন্ধে কিচ্ছু বলেনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। অভিজিৎ, অভিজিৎ তুমি বলছিলে না এই মহিলা ছদ্মবেশে এসেছিল? একটা জিনিস মাথায় আসছে, মাথায় একটা জিনিস এসেছে। শ্রেয়া, অর্ণবের ফটোগ্রাফ কম্পিউটারে বের করো। স্যার, এটা হলো অর্ণবের ছবি। আর শ্রেয়া, অর্ণবের মুখের উপরে এই স্কেচে যা কিছু আছে ও সবকিছু এখানে অ্যাপ্লাই করো। এইরকম চুল, এইরকম কানে দুল, আর এই লিপস্টিক। এই দেখে নাও অভিজিৎ, অর্ণব। এর মানেটা হলো রেশমির নয়, এই অর্ণবের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। হ্যাঁ অভিজিৎ, আর আমরা তো মনে করেছিলাম রেশমি খুনি। মনে পড়ছে যে কাপড়ের টুকরোটা আমরা বকুলের ফার্ম হাউসে পেয়েছিলাম? ওই কাপড়ের টুকরোর উপর ওই চামড়ার স্কিনের অংশ ছিল। ওই চামড়ার অংশটা নিশ্চয়ই অর্ণবের ছিল। স্যার, তার মানে এটা যে অর্ণব মেয়েদের ড্রেস পরে আর বকুলকে মার্ডার করে দিল? এক্স্যাক্টলি। আর স্যার, এই রোগের জন্য ও তো বুঝতেই পারবে না যে সে মহিলা হয়ে কত বড় অন্যায় কাজ করছে। আর এরকম রোগীকে খোলা করে ঘুরতে দেওয়া মানে বিপদের ঝুঁকি নেওয়া। অভিজিৎ, অর্ণবের 2 রকমের ছবি সারা শহরে ছড়িয়ে দাও, সারা শহরে। আমিও দেখবো যায় কোথায়। স্যার, অর্ণবকে তোর বাড়িতে পেলাম না আমরা, তাহলে ওকে কোথায় খুঁজবো এখন? হ্যাঁ স্যার, আর ওর গাড়িটাও তোর বাংলোতে নেই। পালিয়ে যাবে কোথায়? আমি শহরের সমস্ত চেকপোস্ট আর টোল প্লাজাতে খবর করে দিয়েছি, সমস্ত পুলিশ স্টেশনকেও ইনফর্ম করেছি। এই অর্ণবের 2 রকমের ছবি আর রেশমির ছবিও দিয়ে দিয়েছি। কেউ না কেউ কোথাও না কোথাও তো অবশ্যই এদের দুজনকে দেখবে। স্যার, হতে পারে শহর থেকে বাইরে কোথাও চলে গেছে। না শ্রেয়া, টোল প্লাজাগুলোর খবর অনুসারে এখনো অর্ণব এই শহরের বাইরে বেরোয়নি। স্যার, এটাও তো হতে পারে যে ও নিজের গাড়িটা রাস্তার মাঝখানে কোথাও দাঁড় করিয়ে রেখেছে আর হেঁটে বা অন্য কোনো রাস্তা দিয়ে শহরের বাইরে চলে গেছে। হতে পারে সূর্য। স্যার, অর্ণবের যে কোনো কাছের মানুষের কিন্তু এখন খুব বিপদ। ওর অসুস্থতার কারণে ও যখন তখন যা খুশি তাই করতে পারে। হ্যালো, ইন্সপেক্টর দয়া বলছি। কি? কোথায়? ঠিক আছে, তুমি খেয়াল রাখো, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি ওই জায়গায়। তুমি ফোন করেছিলে তাই না? আপনি সিআইডি লোক? হ্যাঁ স্যার, আমিই ফোন করেছিলাম। ওই যে পোস্টার দেখেছিলাম, ওই বিপজ্জনক লোকটার আর মহিলাটার। তা দুজনের মধ্যে কাকে দেখেছো তুমি? স্যার, ওই পোস্টারের মহিলাটাকে সেম টু সেম ওই মহিলাই ছিল স্যার। কোথায় দেখেছো তুমি ওই মহিলাকে? এখানেই দোকানে এসেছিল চিপস কেনার জন্য। কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে। তখনই তো আমি স্যারকে ফোন করলাম। কোন দিকে গেছে ওই মহিলা? ওকে গাড়ি নিয়ে এসেছিল? না স্যার, উনি হাঁটতে হাঁটতে ওই গলি থেকে এসেছিল, চিপস নিল, আবার ওই গলিতেই চলে গেল। হাঁটতে হাঁটতে এই গলিতে ঢুকেছে? ঠিক বলছো তো, এই গলিতেই ঢুকে গেছে ও? একদম পাক্কা স্যার, মুখটাই এমন অদ্ভুত ছিল, কি করে ভুলি বলুন তো? স্যার,
ওই গলিতেই তো বকুলের ফার্ম হাউসও রয়েছে। বকুলের ফার্ম হাউস? মাই গড, লেটস গো। তুমি খাবে? খাও না। ও আমিও কতটা পাগল। তোমার মুখে তো পট্টি বাঁধা আছে, তুমি কি করে খেতে পারবে, তাই না? কোনো ব্যাপার না, এটা আমি খেয়ে নি। হ্যাঁ ঠিক আছে। কিন্তু তোমার চোখ তো খোলা আছে, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, চোখে তো পট্টি নেই। তাহলে তাহলে তুমি আমাকে খেতে দেখো। তো কি নাম বলেছিলিস তুই নিজের? রেশমি? তার মানে রেশমের মতো মোলায়েম? তোর সাহস কি করে হলো যে তুই আমার থেকে বেশি সুন্দরী দেখতে লাগিস? তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোর, বুঝতে পেরেছিস তুই? কিন্তু তুই যদি কোনো সাহস করে থাকিস তাহলে সব ভুলেরই শাস্তি হয়, তাই না? বল, কি শাস্তি পেতে চাস তুই? বল না। রেশমের মতো রেশমি? কি হয়েছে? ব্যথা করছে? কিন্তু শাস্তি পাওয়ার আগে আমি তোকে নিজের সুন্দর নাচ দেখাতে চাই। হয়ে যাক। প্রথমে মস্তি, তারপরে শাস্তি। মায়া হয় আমার তোর উপর, খুব মায়া। কিন্তু আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে দয়া মায়া ছেড়ে দেব, আর আমি তোকে মেরে সমস্ত দয়া থেকে মুক্তি পাবো, আর তুই নিজের এই জীবনের থেকে মুক্তি পাবি।
বিদায় বিদায়, কিন্তু তোর কথা আমার খুব মনে পড়বে রেশমি। কে তুমি? কেউ কোনো মহিলাকে এরকম করে ধরে নাকি? তোমার ঘরে মা বোন নেই নাকি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। সবাই আছে। তাহলে তাহলে ছাড়ো না। ও দাদা, বলুন না নাকি? কি অসভ্য, ছাড়ো। স্যার চলো শান্ত হয়ে যাও। অসভ্য। বসো, শান্ত হও। এখন আমি এসে গেছি তো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, বুঝলে? হ্যাঁ বুঝলাম। স্প্লিট পার্সোনালিটি। এই মুহূর্তে ও নিজেকে একজন মহিলাই ভাবছে। খুন করেছে কিন্তু অপরাধ বোধ নেই। অদ্ভুত অসুখ স্যার, এমন মনে হচ্ছে যেন একই শরীরে দুটো মানুষ। হ্যাঁ, যখন ও মেয়ে হয়ে যায় তখন বুঝতে পারে না যে যখন অর্ণব ছিল তখন কি ঘটেছিল, আর যখন অর্ণব হয়ে যায় তখন মেয়ে হিসেবে যা যা করেছে সব ভুলে যায়। রেশমি, তুমি এ কথাটা লুকিয়েছিলে কেন যে অর্ণব তোমারই ভাই? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। স্যার আমার মনে হয়েছিল যদি আমি দাদার অসুখের কথাটা বলে দিই তাহলে ওকে আপনি আমাদের থেকে আলাদা করে দেবেন, জেলে পাঠিয়ে দেবেন, ফাঁসি দিয়ে দেবেন। কিন্তু এতে দাদার কি দোষ? সবকিছু তো এই রোগটার জন্যই হয়েছে। এমন অদ্ভুত কথা তুমি ভাবলে কি করে? তুমি কি জানতে না যে ও একজন মানসিক রোগী আর কোনো অসুস্থ লোকের ফাঁসি হয় না? আর তুমি যদি এই কথাটা আমাদের আগে বলে দিতে তাহলে অর্ণব এখন চিকিৎসাধীন থাকতো কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে, আর তোমার এই অবস্থা হতো না। স্যার আমি দাদার চিকিৎসা করানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ও মানতেই রাজি না যে ও অসুস্থ। এ কথাটা তোমারই বোঝা উচিত ছিল রেশমি। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী তো এটাই বলবে, তাই না? ওর তো কিছুই মনে থাকে না। স্যার এই ভয়ের জন্যই আমি দাদার থেকে দূরে থাকতে শুরু করি। দাদা সব কিছু করতে পারে। এক্ষুনি আপনি দেখলেন না, যদি আপনারা সময় মতো না আসতেন তো ও তো আমাকে মেরেই ফেলতো। আমি জানতাম না স্যার যে আমি চলে যাওয়ার পর দাদার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। তুমি আর চিন্তা করো না, কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে অর্ণবের ট্রিটমেন্ট করাবো। অর্ণব অসুস্থ, অপরাধী নয়, ঠিক হয়ে যাবে। সূর্য, অ্যাম্বুলেন্স ডাকো। ফিঙ্গার অন ইউর লিপস। আমার ক্লাসে তোমরা বেশি কথা বলবে না, আর আমি যা শেখাচ্ছি তোমরা সেটা মন দিয়ে দেখো, শেখো, নাহলে এক্সাম কি করে পাশ করবে তোমরা? হ্যাঁ, A2 + B2 রুমে আর কেউই নেই, আর ও মনে করছে যে ওই রুমে অনেক স্টুডেন্টস আছে আর তারা ভুল করছে। অর্ণবের অবস্থা আরো খারাপ হচ্ছে। দেখুন, এখন ও নিজেকে একজন মহিলা মানে প্রফেসর পায়েল ভাবছে। ডক্টর, আমি এটা জানি এই রোগটা সারানো অনেক কঠিন, কিন্তু সময় যতই লাগুক আপনি অর্ণবকে ঠিক করার চেষ্টা করুন। আরো একটা রিকোয়েস্ট আছে, অর্ণবকে একটা আলাদা রুমে রাখবেন। আমি বলতে চাইছি যে আপনি চিন্তা করবেন না, আমরা জানি এই অবস্থায় ও অন্যদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই জন্য আমরা অর্ণবকে একটা আলাদা ওয়ার্ডে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছি। ডাক্তারবাবু, এটা বলুন যে ঠিক হবে কতদিনে? আমি বলতে চাইছি যে এই নিজের পার্সোনালিটিতে কবে ফিরবে? বলাটা মুশকিল, আর ওর সুস্থ হওয়ার গ্যারান্টি আমি দিতে পারছি না। 6 মাস, 1 বা 2 বছর, সবটাই নির্ভর করছে যে ও ট্রিটমেন্টে কতটা রেসপন্ড করছে। ঠিক আছে ডক্টর, এখন আমরা যাচ্ছি। যদি আপনার কোনো দরকার পড়ে অর্ণবের জন্য আপনি আমাদের জানাবেন, কেমন? ওকে, গুড নাইট। কি হলো পঙ্কজ, হঠাৎ চুপ করে গেলে কেন? স্যার, এমন ধরনের পেশেন্টকে দেখলে আমি ভীষণ ভয় পাই। যদি এখান থেকে পালিয়ে আমার বাড়িতে চলে যায় তাহলে? হ্যাঁ, এই ভয়টা তো আছে, হতে পারে এরকম। আরে না স্যার, এরকম বলবেন না স্যার। স্যার স্যার প্লিজ, আজকে আমি আমার বাড়িতে শোবো না, যদি আপনার বাড়িতে গিয়ে শুই। 1 মিনিট স্যার। হ্যাঁ পঙ্কজ, ওকে। কি রে পঙ্কজ, একটা সাধারণ ক্যাচ ধরতে পারিস না? আরে স্যার তো আগে আমায় বলবেন,
আমি দেখতেই পাইনি, আমার ডান হাতে রুমাল ছিল, আর আমি বাঁ হাতে কিভাবে ধরবো ক্যাচ? আমি তো রাইট হ্যান্ডেড। এখন ও নিজেকে একজন মহিলা মানে প্রফেসর পায়েল ভাবছে। মাই গড সচিন, মাই গড সচিন, এই অর্ণব রুগী হওয়ার অভিনয় করছে, ও আদৌ রুগী নয়। গেল কোথায়, গেল কোথায় ও? কি হয়েছে স্যার, কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম তো এখন তোমার হবে। মিথ্যে বলার পরিণাম জানো? মিথ্যে? আমি কি মিথ্যে বললাম স্যার? এই বোকা সাজার নাটকটা বন্ধ করো ডাক্তার। দেখুন স্যার, আগে এটা তো বলুন যে সমস্যাটা কি। প্রবলেম এটাই ডক্টর, তুমিই তো বলেছিলে যে অর্ণবের স্লিপ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। হ্যাঁ এটা সত্যি, আপনারা নিজেই তো দেখেছেন ও অদ্ভুত সব আচরণ করছে। না, ও একেবারে নর্মাল। নর্মাল? ও কি বলছেন কি আপনারা? নর্মাল আছে ও। এখন ও কোথায় তাড়াতাড়ি বলো। স্যার ওকে সেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। চলো আমাদের নিয়ে চলো। চলুন। যদি তুমি প্রফেসরের কথা না শোনো না, তাহলে প্রফেসর তোমাকে পানিশমেন্ট দেবে, বুঝেছো? অর্ণব, আজকালকার বাচ্চারা বাপ রে বাপ। নমস্কার দিদিমণি। নমস্কার, আপনার বাচ্চা কি আমাদের স্কুলের স্টুডেন্ট? আগে না, আমি এসিবি প্রদ্যুমান আর এ ইন্সপেক্টর সচিন, পঙ্কজ আর শ্রেয়া, আমরা সিআইডি থেকে। সিআইডি? আগে হ্যাঁ সিআইডি। আচ্ছা আপনার নাম কি দিদিমণি? পায়েল। পায়েল, পায়েল, পায়েল তুমি জানো আমরা কেন এসেছি এখানে? হ্যাঁ আমি জানি আপনারা কেন এসেছেন। তাহলে তো তোমার নিশ্চয়ই এটাও মনে আছে যে তুমি কি কি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমিই বকুলকে মেরেছি, বকুলের খুন করেছি। সব মনে পড়ছে? কিন্তু স্যার একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যদি খুনটা এ করে থাকে তাহলে বকুলের খুনের সাজাটা অর্ণব নিজের কাঁধে কেন নিল? হ্যাঁ, অর্ণব কেন এগুলো করলো? হ্যাঁ অর্ণব? এই অর্ণব কে? আমি অর্ণবকে চিনি না। এইসব বাদ দিন পায়েল দেবী। আচ্ছা এটা বলুন যে বকুলকে খুন আপনি কি করে করলেন? ছুরি মেরে। আর যখন ছুরি মারছিল তখন বকুল কোথায় ছিল? ওর ফার্ম হাউসে। তাহলে তুমি ওর ফার্ম হাউসে ঢুকলে কি করে? পিছনের দরজা দিয়ে। আর ওই ফার্ম হাউসে গেলে কিভাবে, এতটা দূরে যেখানে ফার্ম হাউস? গাড়ি করে। ও, গাড়িটার রং? রেড, ব্ল্যাক। তো ফার্ম হাউসে ঢুকতে না ঢুকতেই তুমি বকুলের ওপর হামলা করে দিলে? না, আমি মারতেই যাচ্ছিলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম যে যেই মানুষটাকে আমি মারতে যাচ্ছি ওটা বকুল না, সেটা অন্য কোনো মানুষ, তখন আমি টেনশনে পড়ে গেলাম। আর আমি তখন এটাই ভাবলাম যে ওই মানুষটাকে অজ্ঞান করে দিই। কিভাবে অজ্ঞান করেছো? ডান্ডা মেরে। তুমি চিনতে ওই অচেনা মানুষটাকে? না, আমি ওই লোকটার মুখ দেখতে পাইনি। কি করে দেখবো, অন্ধকার ছিল তো। আর খুন করার পরে কি করলে তুমি? আমি জানলা দিয়ে পালালাম, আর বাংলোর পিছনে একটা শুনশান ঘরের ছাদে ওই কাপড় শুদ্ধ ভরা ব্যাগ ফেলে দিলাম আমি। তার মানে তুমি তোমার গাড়িতে যাওনি? না। তাহলে তো আপনার গাড়িটা ওখানেই থাকবে। কিন্তু স্যার আমরা তো ওখানে কোনো গাড়ি দেখতে পাইনি। চুরি হয়তো হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা খবর নিয়েই নেব। বকুলকে কেন তুমি মেরেছো? হ্যাঁ, ও ঠকিয়েছে আমায়। কিরকম ঠকিয়েছে? হ্যাঁ, প্রথমে ও নীতিকার সাথে বিয়ে করলো, তারপর না বলে ও নিতাকেও বিয়ে করে নিল, আর নিতার সমস্ত টাকা নিয়ে ও আমাকেও নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। আর তারপর ওই রাক্ষস বকুলটা রেশমির সাথেও প্রেমের নাটক শুরু করে দিল। বকুল আর রেশমি? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে প্রেম ছিল। কিন্তু তুমি জানলে কি করে যে বকুল তার ফার্ম হাউসে আছে? হ্যাঁ, ওই মিটিংটার ব্যাপারে তো শুধু অর্ণব জানতো। আমি ওর উপর নজর রাখছিলাম। অর্ণবের উপর? এই অর্ণবকে? আমি অর্ণবকে চিনি না, আমি বকুলের পিছু করছিলাম। পায়েল তুমি থাকো কোথায়? মালাড। আর কি কাজ করো? আসলে আমি প্রফেসর, ম্যাথস প্রফেসর। ও, আর তোমার মা বাবা কোথায়? মা বাবা ছোটবেলায় মরে গেছিল, আমি অনাথ। এখন এখন তো আমি ওদের কাছে চলে যাব। আপনারা আমাকে ফাঁসি দিয়ে দেবেন যে।
আরে না না পায়েল, বকুলের খুনিকে তো আমরা পেয়ে গেছি। মানে বকুলকে খুন তুমি করনি, অর্ণব করেছে। অর্ণব। কে অর্ণব? এই অর্ণব অর্ণব কি বলছেন? আমি কোনো অর্ণবকে চিনি না। পায়েল, অর্ণব সেই যাকে তুমি ফার্ম হাউসে অজ্ঞান করেছিলে। সেও বকুলকে মারার জন্য ফার্ম হাউসে পৌঁছেছিল, কিন্তু তুমি ওখানে পৌঁছে গিয়েছিলে। আর সেই সুবিধা নিয়ে ও আসল ছুরি দিয়ে ওকে আঘাত করে। কিন্তু ও একটা ভুল করেছিল। একটা ভুল করেছিল। কি ভুল? ঠিক ওই ভুলটা যেটা তুমি এখন করলে। পায়েল বাঁ হাতটা ব্যবহার করে, ও লেফটি। আর অর্ণব রাইট হ্যান্ডেড, ডান হাত দিয়ে কাজ করে সব। আর এখন তুমি পায়েল, রাইট? আর সেই কারণে তোমার সমস্ত আচরণ পায়েলের মতো হওয়া উচিত, অর্ণবের মতো নয়। অর্ণব, দাঁড়াও দাঁড়াও। অর্ণব দাঁড়াও। ওই মন্দিরটার আগে আমাদের হাত থেকে যেন পালাতে না পারে সচিন। পালিয়ে যাবে কোথায় স্যার? চোখের পাতা পড়তে না পড়তেই ও আমাদের চোখের সামনে থেকে পালিয়ে গেল। স্যার এ কিন্তু প্রচন্ড চালাক। ওভারটেক করো ওকে। হ্যাঁ স্যার। প্ল্যান করেই ও আগের থেকে এসেছিল, দেখেছো? ওই জন্যই ওর বন্ধু এসেছিল ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সিআইডি রাজু কাছে চলে আসছে। তাড়াতাড়ি গাড়ি চালাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে এটা তো, আরে ও মাই গড। এবার কি হবে? চল বেরিয়ে আয়। চল বেরিয়ে আয়। চল। একটা কথা বলি, অনেক হয়ে গেছে। স্যার, রেশমি। আরে বাহ, রেশমি দেবী। আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম যে অর্ণবকে তুমি সাহায্য করছিলে। আর তুই অনেক করেছিস অ্যাক্টিং, এবার নিজের অ্যাক্টিং আমাদের দেখা। অর্ণব, তোমার স্লিপ পার্সোনালিটি ডিসঅর্ডারের অ্যাক্টিং এ তুমি সাইকিয়াট্রিস্টের রেকর্ডও তুমি ভেঙে দিলে। বাহ, কোথায় শিখেছো এই ধরনের অ্যাক্টিং? যত পারো অভিনয় করে নাও, কিন্তু তুমি ভুলে গেছো যে প্রতিটি নাটকের শেষে জবনিকা পড়ে। তাহলে বলো, কোথা থেকে শুরু করবে তুমি তোমার গল্প? হ্যাঁ, এটা সত্যি। আমি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট হওয়ার নাটক করছিলাম, আর আমি বকুলকে খুন করি। কিন্তু বকুলকে খুন করলে কেন? ও তো তোমার ভালো বন্ধু ছিল, তাই না? না, ও একদম আমার ভালো বন্ধু ছিল না। ও ভালো মানুষও ছিল না। ও শয়তান ছিল, একজন শয়তান। কেন? এমন কি করেছিল বকুল? ও আমার বোনের জীবনটা বরবাদ করেছে। রেশমির জীবন নষ্ট করে দিয়েছে? কিভাবে? ও ছিল একটা বহুরূপী, একটা মিথ্যেবাদী, একটা ঠকবাজ। নিষ্পাপ ভালো মেয়েগুলোকেও প্রেম করে ফাঁসাতো, তারপর বিয়ে করত ওদের প্রপার্টির জন্য। ও আগেই দুটো বিয়ে করেছিল, আর আমার বোনের জীবনটাও নষ্ট করতে চেয়েছিল। এটা সত্যি স্যার, বকুলকে আমি ভালোবাসতাম, কিন্তু ও যে বিবাহিত সেটা আমি জানতাম না। কিন্তু তার আগেই ও আমার সমস্ত প্রপার্টি টাকা নিজের নামে করে নিয়েছিল, আর আমি ওকে বারণও করিনি। এটা ভেবেছে ও তো আমাকে বিয়ে করতে চলেছে। তারপর একদিন আমি সত্যিটা জানতে পারলাম যে ও আগে থেকেই বিবাহিত, আর ওর একটা নয় বরং দুটো বউ, নীতিকা আর দ্বিতীয়জন নীতা। ওর সঙ্গে আমি দেখা করেছিলাম, ওকে বোঝানোর চেষ্টাও করি। আমি ওকে বলেছিলাম, যদি আমার বোনকে তুই ভালোবাসিস তাহলে তোর ওয়াইফকে তুই ডাইভোর্স দিয়ে দে, আর রেশমিকে তুই বিয়ে কর। কিন্তু ও এমনটা করেনি। হ্যাঁ। তারপর আমরা দুজনে মিলে ওই রাক্ষসটাকে শেষ করার প্ল্যান করলাম। অর্ণব বকুলকে ঝগড়া মিটিয়ে ফেলার জন্য ফার্ম হাউসে ডাকলো আর ওর খুন করে দিল।
প্রতিশোধের আগুনে শুধু তোমরা বকুলকেই নয়, উপরন্তু ওর চাকরকেও শেষ করে দিয়েছো। তোমরা দুজনেই অপরাধ করেছো, আর শাস্তিও তোমাদের দুজনেরই হবে, হয়তো ফাঁসি।